আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং তোমরা বেশ অধীর আগ্রহে হয়তো অপেক্ষা করছো। বেশ কয়েকদিন যাবত তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন ক্লাস শুরু হবে ফিজিক্সের। আমিও খুব আশায় আছি যে তোমাদের এই ক্লাসগুলো নেয়ার পর তোমাদের যদি একটু উপকার হয়, আমি আমার শিক্ষকতা জীবন ধন্য হবে এবং আমার যে অভিজ্ঞতা সেটা আমি যদি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, আশা করি যে তোমরা অনেক অল্প পরিশ্রমে অনেক ভালো ফলাফল করতে পারবে। আমরা যে পাবলিক পরীক্ষাগুলো দিই সেই পাবলিক পরীক্ষাতে, পাশাপাশি যে অ্যাডমিশন টেস্টগুলো দিই সেই অ্যাডমিশন টেস্টে এবং বাস্তব দৈনন্দিন জীবনে তো আছেই। সব জায়গায় কাজে লাগবে এবং আমি খুব চেষ্টা করব যে তোমাদের এই পদার্থবিজ্ঞান এই কোর্সটাকে একেবারে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে মিলিয়ে পড়ার জন্যে। যাতে উঠতে, বসতে, চলতে, ফিরতে সবসময় এগুলো তুমি দেখতে পারো। এবং আমরা সবসময় কোর্সের টপিকের পাশাপাশি এগুলো কোথায় এপ্লাই করি, কোথায় দেখা যায়, কিভাবে এগুলো কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করি। এবং শুধু তাই না, আমরা থিওরিটিক্যাল, যেহেতু আমাদের সাবজেক্টটার নাম হচ্ছে তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বা থিওরিটিক্যাল ফিজিক্স, আমরা এই থিওরিটিক্যাল ফিজিক্স থিওরি পড়ার পাশাপাশি এটা কিভাবে প্রবলেম সলভ করতে হয়, এই প্রবলেমগুলো এমসিকিউতে কিভাবে থাকলে কিভাবে সলভ করবে, রিলেটিভ কোশ্চেনের মধ্যে থাকলে তুমি এটাকে কিভাবে সলভ করবে, ৩ এ থাকলে কিভাবে সলভ করবে, ৪ নম্বরে যদি কোশ্চেন থাকে ক্রিয়েটিভ কোশ্চেনের সেটা কিভাবে সলভ করবে, সব বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা। পাশাপাশি প্রত্যেকটা যে স্টুডেন্টের একটা ক্রিয়েটিভ কোশ্চেনে সবথেকে ভয়ের কারণটা হচ্ছে তার কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন নাম্বার 2। তোমরা সবাই জানো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। অনেক স্টুডেন্ট, অনেক বলতে কি বোঝায়, আমার যেটা অভিজ্ঞতা তাতে আমি দেখেছি যে মেক্সিমাম স্টুডেন্টই তারা ক এবং খ, জ্ঞান এবং অনুধাবনের জন্য কোনো প্রিপারেশনই নেয় না। তো আমার কোর্সটার এই বৈশিষ্ট্য হচ্ছে, তুমি যদি ক্লাসগুলো ঠিকঠাক মতো করতে পারো এবং ক্লাসগুলো যদি নিয়মিত তুমি পর্যায়ক্রমে যদি দেখতে থাকো, তাহলে আমার বিশ্বাস যে এই কোনো জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেন অ্যান্সার করতে তোমার কোনো কষ্ট হবে। তো যাক, আমরা আমাদের কোর্সে ফিরে আসি। আমরা আগে থেকেই একটা শিডিউল দিয়েছিলাম তোমাদেরকে যে আমরা এই পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপারে কতগুলো সাইকেলের মাধ্যমে শেষ করব। তার মধ্যে আজকে শুরু করছি প্রথম সাইকেল এবং সেই সাইকেলের যে সাবজেক্টগুলো রয়েছে, বিষয়গুলো, সেগুলো নিশ্চয়ই তোমরা জেনেছো আগে। আমি আবার বলছি, চ্যাপ্টার 4 ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপারের বলবিদ্যা, মেকানিক্স বলা হয় ফিজিক্সের, এটাকে বলবো যে ফিজিক্সের প্রাণ, বলবিদ্যা, গতিবিদ্যা, সেগুলো আলোচনা করব। নাম্বার 2 যেটা আলোচনা করব, অ্যাপ্লিকেশন অফ বলবিদ্যা, ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার, কাজ, শক্তি এবং ক্ষমতা। এবং শেষে, এই সাইকেলের শেষে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 8, পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক সিস্টেম। আমি যতটুকু জানি আর কি, আমি তো যেহেতু টিচার, আমি বুঝি যে স্টুডেন্টদের পড়ানোর সময় এই 3টা চ্যাপ্টারই স্টুডেন্টের কাছে ফিজিক্সের সবথেকে যন্ত্রণাদায়ক চ্যাপ্টার। আর তুমি অবশ্য বলতে পারো, স্যার আমাদের তো ভেক্টর চ্যাপ্টারটা ছিল সিলেবাসের প্রথমে, সেটা কেন পড়াচ্ছেন না? তো ভেক্টর হচ্ছে এমন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে যে পড়তে গেলে যতটুকু অভিজ্ঞতা দরকার হয়, প্রথম ক্লাসেই সেই অভিজ্ঞতা আসলে অর্জন করা যায় না। অভিজ্ঞতা অর্জন করার পর যদি আমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়তে যাই, তাহলে তুমি বুঝতে পারবে আসলে ভেক্টর জিনিসটা। আমি যতটুকু স্টুডেন্টদেরকে সঙ্গে ইন্টারাকশন আমার যতটুকু হয়েছে, যে অলমোস্ট 99% স্টুডেন্ট বুঝেই না আসলে ভেক্টরটা কি। জাস্ট তারা কতগুলো প্রবলেম সলভ করতে পারে আর পরীক্ষার খাতা লিখে আসতে পারে, এছাড়া কিছু না। কিন্তু ভেক্টর হচ্ছে সব থেকে মজার মজার টপিক, যাকে সেটাও আমরা আলোচনা করবো আমাদের পরবর্তী সাইকেলে। তো আজকে এই যে চ্যাপ্টার 4, 5 এবং চ্যাপ্টার 8 ফার্স্ট ইয়ারে যে আমি শুরু করছি, এটা করার কারণটা হচ্ছে যে এই চ্যাপ্টার পড়তে গেলে যে অভিজ্ঞতা তৈরি হবে, এই অভিজ্ঞতা দিয়েই তুমি আমাদের এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের বাকি সাইকেলগুলো তুমি অনায়াসেই তুমি সলভ করতে পারবে। তো আমরা দেরি না করে শুরু করি। তো এই 4, 5 এবং 8, এই 3টা চ্যাপ্টারকে একসঙ্গে রাখলাম কেন? রাখার কারণটা হচ্ছে এই 3টা চ্যাপ্টারের বেসিক প্রিন্সিপাল আসলে একটাই। আমরা জানি যে পদার্থবিজ্ঞান যে ফার্স্ট পেপার আমরা পড়ি, আমরা এগুলোকে ভৌত জগৎ বলি। ভৌত জগৎ বলতে সেই জগৎকে বোঝায় যেখানে, আমরা সবাই জানি কিন্তু এগুলো, যেখানে বস্তুর ভর এবং শক্তি নিয়ে আলোচনা করা হয়। তো আইনস্টাইনের সূত্র থেকে তোমরা দেখেছো যে E=mc², সেখান থেকে ভর থেকে কিভাবে শক্তি হয় তুমি জেনেছো, তুমি আরো জানবে সেকেন্ড পেপার যখন শুরু করবো তখন। আর আমরা আজকে স্পেশালি শক্তি নিয়ে কথা বলতে চাচ্ছি, কারণ এই 3টা চ্যাপ্টারের মূল জিনিস হচ্ছে শক্তি বা এনার্জি। তো লিখি আমি শক্তি বা এনার্জি, শক্তি বা এনার্জি, ENER, এনার্জি, বা এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে শক্তি। প্রশ্ন জাগবে যে শক্তি দিয়ে শুরু করলাম কেন? কারণ যে মাত্র শুরু বললাম E=mc², শক্তির শুরুই হচ্ছে ভর থেকে। আর ভৌত জগতের প্রথম নামটাই হচ্ছে কি, ভরকে শক্তিতে রূপান্তর।
এই জন্য আমরা আজকে শক্তি দিয়ে শুরু করলাম। আমরা শক্তি ক্যালকুলেশন করতে চাই। শক্তি ক্যালকুলেশন কিভাবে করে? এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি শক্তি কত প্রকার, এটা আমরা হয়তো বিভিন্ন জন বিভিন্নভাবে অ্যান্সার করবো। আমাকেও যদি কেউ জিজ্ঞাসা করে শক্তি কত প্রকার, তখন আমি সেখানে বলবো রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, আরো অনেক কথা বলবো। কিন্তু এটা আসলে শক্তি তো প্রকারভেদের অভাব নাই। তবে শক্তি বলতে আমরা যেটা বেসিক্যালি বুঝে থাকি সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এবং যান্ত্রিক শক্তি আমরা সবাই জানি, যান্ত্রিক শক্তি দুই রকমের, গতিশক্তি আর বিভব শক্তি। এই প্রশ্ন হচ্ছে যে এই শক্তিকে যান্ত্রিক শক্তিতে দুই ভাগে ভাগ করার কারণটা কি? এটা তোমরা সবাই হয়তো জানো যে একটা বস্তুর দুইটা অবস্থাতে থাকতে পারে। আমরা জাস্ট আলোচনা করছি দ্য প্রিন্সিপাল অফ এনার্জি, যে এনার্জি কিভাবে আসে, এনার্জি কিভাবে মাপতে হয়, এনার্জি পরিমাপের প্রিন্সিপাল গুলো কি, সেগুলো আমরা শিখছি। কারণ এগুলো শিখলে পরবর্তী চ্যাপ্টারগুলো পড়া আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এত সহজ হবে যেখানে আমি হয়তো বলেছি যে এটা পড়তে 5টা ক্লাস লাগবে, সেখানে দেখবা তুমি 3 ক্লাসেই তোমার জন্য যথেষ্ট। এই সুযোগটা আমরা নিতে চাচ্ছি এবং এই কারণে আমরা এই শক্তির সমস্ত সমস্যাগুলো আমরা এখানে সমাধান করার চেষ্টা করছি প্রথমেই। তাহলে আমরা আসো আগে শক্তিকে ক্লিয়ার করে নিই। বস্তুর স্টেট কয়টা বললাম একটু আগে? বস্তুর স্টেট হচ্ছে দুইটা। কি ধরনের স্টেট থাকে? নাম্বার 1, বস্তু থাকবে হচ্ছে স্থির। বস্তু থাকবে স্থির, বস্তু থাকবে স্থির অথবা থাকবে হচ্ছে গতিশীল। বস্তু দুই রকম থাকবে, হয় বস্তু থাকবে স্থির, এটা একটা স্টেট, বা এটাকে আমরা বলি ইংলিশে যেটাকে বলি স্টিডি স্টেট, অথবা বস্তু থাকবে হচ্ছে চলমান, বা এটাকে আমরা বলি হচ্ছে গতিশীল চলমান, এটাকে আমরা বলি হচ্ছে গতিশীল স্টেট। তাহলে একটা বস্তুর স্টেট হচ্ছে দুইটা। নাম্বার 1 স্টিডি স্টেট, আই মিন স্থির অবস্থা, একটা হচ্ছে চলমান অবস্থা। এই দুই অবস্থার বাইরে অবস্থা থাকতে পারে কিন্তু সেটা কাউন্টেবল না। হয় একটা বস্তু স্থির থাকবে, না হয় সে চলমান থাকবে। এটা ভাবার কারণ নাই যে মাঝামাঝি কোনো গতি আছে কিন্তু ওটা আমরা কাউন্ট করব না। তাহলে মাঝামাঝি কোনো গতি নাই, বস্তু থেমে থেমে চলে, চলতে চলতে থামে, এটাকে কোনো স্টেট বলা হয় না। স্টেট মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট, সাম্য অবস্থা। সাম্য অবস্থা দুইটা, হয় স্থির না হয় চলমান। তো এখন একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তখন সেই এনার্জিটাকে কি বলি আমরা? যখন বস্তু স্থির অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে তার বিভব শক্তি বা স্থিতি শক্তি। বিভব শক্তি, বা আমরা এটাকে বলি হচ্ছে স্থিতি শক্তি, অথবা এটাকে আমরা ইংলিশে বলি স্থিতি শক্তি, অথবা এটাকে আমরা বলি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল, তারপরে হচ্ছে এনার্জি, ENERGY। তাহলে একটা বস্তু যখন স্থির থাকবে তখন এই শক্তিটাকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি, 3 নামে ডাকি। 3 ভাগে না, 3 নামে ডাকি। এটাকে আমরা বলি বিভব শক্তি, এটাকে বলি আমরা স্থিতি শক্তি, আর এটাকে বলতে পারি আমরা ইংলিশে পটেনশিয়াল এনার্জি। তেমনি ভাবে যখন বস্তু চলমান থাকবে তখন আমরা এই শক্তিটাকে আমরা আবার 3 নামে ডাকতে পারি। কি কি নাম থাকতে পারে? চলমান অবস্থার শক্তিকে আমরা বলি হচ্ছে গতিশক্তি, গতিশক্তি। তারপরে হচ্ছে কি বলতে পারি? তারপরে আমরা এটাকে বলতে পারি হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক, ENERGY, কাইনেটিক এনার্জি। তার মানে একটা শক্তিকে আমরা 2 ভাগে ভাগ করে এদের আবার কি কি নামে ডাকা হয় এগুলোকে শিখে ফেললাম। বিভিন্ন ভাবে বিভিন্ন টপিকের মধ্যে এই গতি শক্তিকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়, বিভব শক্তিকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। কখনো কখনো বিভব শক্তিকে আমরা বলি বিভব শক্তি, কখনো কখনো বিভব শক্তিকে আমরা বলি স্থিতি শক্তি, কখনো কখনো বিভব শক্তিকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি। সে যে নামেই ডাকুক না কেন, আসলে 3টা নামই একই। কারণ আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এনার্জি গুলোকে ক্যালকুলেশন। কিভাবে পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন করতে হয়, এই পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন করার উপায়গুলো কি? যেহেতু আমরা শিখে ফেলেছি একটা বস্তুর স্টেট দুইটা, তাহলে পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন করা খুব বেশি কঠিন কিছু না। তাহলে আমরা এখানে প্রশ্ন করব এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিব, অটোমেটিক্যালি বের হয়ে আসবে পটেনশিয়াল এনার্জি কিভাবে ক্যালকুলেশন করা যায়। ফার্স্টে আমি যদি বলি যে স্থির অবস্থার শক্তিকে বিভব শক্তি বলে, তাহলে একজন স্টুডেন্ট আমাকে বলবে স্যার স্থির অবস্থায় তো শক্তি মাপা যায় না। কথা তো একদম সত্য, স্থির অবস্থায় শক্তি মাপা যায় না। যেমন আমার হাতে যদি একটা একটা ঢিল থাকে, তাহলে এটাকে যদি বলি আমি ওরে বাপরে বাপ কি শক্তি, কথা তো ঠিক হলো না। হাতের মধ্যে ঢিল আছে, এই ঢিলটা যখন গতিশীল হয়ে আমার গায়ে লাগবে তখনই না আমি বুঝবো এর মধ্যে কি পরিমাণ শক্তি। সুতরাং স্থির অবস্থায় শক্তির মান মাপা যাচ্ছে না, মাপা যাচ্ছে তখন যখন এটাকে গতিশীল করা হচ্ছে। পাশাপাশি যদি বলি গতিশীল অবস্থার শক্তিকে গতিশক্তি বলে,
গতিশীল অবস্থায় শক্তির মান তুমি তো বলবে কিভাবে মাপা যায়? আসলে তো আমার সামনে যদি একটা বুলেট প্রচন্ড বেগে চলে যায়, আমি কি বলবো ওরে বাপরে বাপ বুলেটের মধ্যে কি পরিমাণ শক্তি? এটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, যখন আমি ওই বুলেট চলার পথে আমার হাতটা ব্যবহার করব বা অন্য কিছু দিব, যখন গায়ে এসে লাগবে বা ওই বস্তুকে আঘাত করবে তখন বুঝবো বুলেটের মধ্যে কি পরিমাণ শক্তি ছিল। অর্থাৎ গতিশীল অবস্থায় শক্তি মাপা যাচ্ছে না। তাহলে স্থির অবস্থায় মাপা যাচ্ছে না। তাহলে কিভাবে মাপবো? এজন্য যে আমরা বলি না বাস্তব জীবনে যে আমার থেকে আমার বন্ধু সুখী। কারণ আমি আমার সুখটা বুঝি না। আমার বন্ধুর সুখটা আমি বুঝি। আবার বন্ধুও আমার সুখ বুঝে না, ওর সুখ বুঝে না। মানে এক অবস্থায় অন্য অবস্থার শক্তি ক্যালকুলেশন করা যায়। মাপতে হয় আরকি। স্ব অবস্থানে শক্তি মাপাটা খুবই ডিফিকাল্ট। ডিফিকাল্ট না, আসলে মাপাই যায় না। তাহলে আমরা সেই কাজ করি আজকে। আমি মাপতে চাচ্ছি পটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি। এবং আমরা ডেফিনিশন এ জানলাম স্থির অবস্থার শক্তি হচ্ছে বিভব শক্তি। স্থির অবস্থার শক্তির মান মাপা যায় না। তাহলে কি? আমরা ফিজিক্সে এমন কোনো কাজ নাই যেটা আমরা পারি না। সবকিছুই সম্ভব ফিজিক্সে। সুতরাং আমি এখন স্থিতিশক্তি মাপতে গেলে ওকে স্থির না রেখে ওকে গতিশীল করে ফেলি। তাহলে আমি এখন কি করব? আমি স্থির বস্তুকে গতিশীল করে ফেলি। স্থির বস্তুকে গতিশীল করলে কি হবে? আমি স্থির বস্তুকে গতিশীল করলে সেই শক্তির নাম কিন্তু আর বিভব শক্তি থাকে না। তোমরা একটু আগে জেনেছো গতিশীল অবস্থার শক্তিকে গতিশক্তি বলে। আমি মাপতে চাচ্ছিলাম কি? বিভব শক্তি। এই জন্য কি করেছি? গতিশীল করেছি। গতিশীল করলে সেই শক্তির নাম হচ্ছে গতিশক্তি। তেমন অদ্ভুত বিষয়, মাপতে চাচ্ছি বিভব শক্তি, হয়ে যাচ্ছে গতিশক্তি। এইভাবে তো আমরা শিখেছিলাম একসময় শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, এক রূপ থেকে অন্য রূপে ঠিক এইভাবে রূপান্তরিত হয়। কিন্তু আমাদের তো আসলে এক্সট্রা কাজ কিন্তু আমাদের বিভব শক্তি ক্যালকুলেশন করা। ফলে যত সময় পর্যন্ত বিভব শক্তিকে না পৌঁছাতে পারবো তত সময় পর্যন্ত কিন্তু আমরা আমাদের স্টেট চেঞ্জ করতেই থাকবো। স্থির অবস্থায় শক্তি মাপতে পারি নাই, একে আমি গতিশীল করেছি। গতিশীল অবস্থার শক্তি হয়ে গেছে গতিশক্তি। তাই এখন যেহেতু আমাকে বিভব শক্তি মাপতে হবে, তাই আমি গতিশীল অবস্থাকে আবার কি করব? আগের অবস্থানে নিয়ে যেতে চাই। এই গতিশীল বস্তুকে আগের অবস্থানে, অর্থাৎ এটা হচ্ছে আমার ১ নাম্বার পাথ, এটা হচ্ছে ২ নাম্বার পাথ। ১ নাম্বার পাথে আমি স্থির থেকে চলমান হয়েছিলাম, এসে দেখলাম মাপা সম্ভব হচ্ছে না, তাই এখান থেকে আবার আগের জায়গায় ফিরে গেছি। মাঝামাঝি কিন্তু থামা হয় নাই। সুতরাং এটা ওই স্টেটে পৌঁছাতে পারলে শক্তির মানটা ক্যালকুলেশন হয়েই যাবে। তাহলে স্থির অবস্থার শক্তিকে বিভব শক্তি বলে। স্থির অবস্থার শক্তির মান মাপা যায় না, তাই তাকে গতিশীল করেছিলাম। গতিশীল অবস্থার এই শক্তিকে আবার বলছে গতিশক্তি। তাই আমি চাচ্ছি স্থিতিশক্তি মাপতে, তাই এই স্টেট থেকে আমি আবার আগের জায়গায় ফিরে যেতে চাচ্ছি। তাই আমি চলমান অবস্থা থেকে আবার স্থির অবস্থায় ফিরে গিয়েছি। সুতরাং এই শক্তিকে আমি এখন বিভব শক্তি নামে ডাকবো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি যদি বিভব শক্তি পরিমাপ করতে চাই, তাহলে বস্তুর আদি অবস্থা গতিশীল হতে হবে। গতিশীল না থাকলে বিভব শক্তি পরিমাপ করা যাচ্ছে না। মানে স্থির অবস্থায় শক্তির মান ক্যালকুলেশন করা যায় না। তাহলে আশা করি আমরা বুঝলাম যে বিভব শক্তি মাপতে গেলে বস্তুর ইনিশিয়াল স্টেট কি থাকতে হয়। কারণ আমি যদি একটা সরল দোলকের এক্সাম্পল দিই, একটা সরল দোলক যদি চুপচাপ এরকম তুমি স্টেডি অবস্থানে রেখে দাও, তাহলে কিন্তু তার বিভব শক্তি মাপতে পারবে না। বিভব শক্তি মাপতে গেলে তাকে কি করতে হবে? আগে থেকে চলমান থাকতে হবে। অর্থাৎ ও যখন মুভিং থাকবে সেই অবস্থায় গতিশীলকে তুমি থামাবা। গতিশীলকে সম্পূর্ণ থামাতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বিভব শক্তি। ঠিক তেমনি ভাবে আমি যদি গতিশক্তি ক্যালকুলেশন করতে চাই, তাহলে কি জানবো আমরা? যে গতিশীল অবস্থার শক্তিকে গতিশক্তি বলে। কিন্তু আমরা জানি গতিশীল অবস্থায় শক্তির মান ক্যালকুলেশন করা যায় না। গতিশীল অবস্থায় শক্তির মান ক্যালকুলেশন করা যায় না। তাহলে এখন কি করব? তাহলে একে স্থির করে দিব। তাহলে চলে যাচ্ছি, আমি গতিশীল অবস্থা থেকে চলে যাচ্ছি স্থির অবস্থানে। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার পাথ। কিন্তু আমি কি জানলাম? যে স্থির অবস্থার শক্তিকে বিভব শক্তি বলে। তাহলে মাপতে চাচ্ছি গতিশক্তি, হয়ে যাচ্ছে বিভব শক্তি। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে স্টেট চেঞ্জ করে দিতে হবে আবার। তা আমি স্থির অবস্থা থেকে ওই মাঝামাঝি কোথাও না গিয়ে আবার চলমান অবস্থায় চলে আসি। এই স্থির অবস্থা থেকে আমি আবার চলমান অবস্থায় চলে আসব এই ২ নম্বর পাথে। ফলে স্থির অবস্থা থেকে চলমান অবস্থায় আসলে যে পরিমাণ শক্তি বা কাজ হবে তার নামই আমরা বলবো হচ্ছে গতিশক্তি। সুতরাং বোঝা যাচ্ছে যে গতিশক্তি যদি মাপতে চাই তাহলে বস্তুর ইনিশিয়াল স্টেট হতে হবে স্থির। তাহলে স্থির অবস্থার শক্তিকে বিভব শক্তি বললেও গতিশক্তি মাপতে গেলে বস্তুর স্থির অবস্থা কাউন্ট করতে হয়। আর গতিশক্তি চলমান অবস্থার শক্তিকে গতিশক্তি বললেও গতিশক্তি মাপতে গেলে বস্তুর ইনিশিয়াল স্টেট কিন্তু স্থির ধরতে হয়। ফলে স্থির বস্তুকে সম্পূর্ণ গতিশীল করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলবো হচ্ছে গতিশক্তি। তো আমার বিশ্বাস যে এই আলোচনা থেকে আমরা অন্তত বুঝলাম যে কিভাবে বিভব শক্তি আর গতিশক্তি পরিমাপ করতে হয়। কারণ পদার্থবিজ্ঞানে ভরকে শক্তি আর শক্তিকে ভরে বা অন্য কিছুতে রূপান্তরিত করতে চাইলে আসলে এই রকমের গতিশক্তি বিভব শক্তি রূপান্তরের কোনো বিকল্প পথ কিন্তু নাই। আর এই দুটো শক্তির মিলিত রূপকেই আমরা সমষ্টিকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক শক্তি।
আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে গতিশক্তি এবং বিভব শক্তি পরিমাপ করা হয়। তাহলে আমরা একটু যদি একবারে বলি তাহলে কি দাঁড়ায়, যে আমি বিভব শক্তি মাপতে চাচ্ছি, কোশ্চেন করলাম বিভব শক্তি মাপতে গেলে কি করতে হবে, তাহলে আমরা উত্তর দিব যে আদিতে বস্তুকে গতিশীল থাকতে হবে, তাহলেই সেই বস্তুর বিভব শক্তি মাপা সম্ভব। আর যদি গতিশক্তি মাপতে চাই তাহলে আদিতে বস্তুকে স্থির অবস্থায় থাকতে হবে, তাহলেই মাত্র গতিশক্তি মাপা সম্ভব। এইভাবে আমরা শক্তির মানগুলো আমরা হিসাব নিকাশ করব পরবর্তী চ্যাপ্টারগুলোতে, এবং এই চ্যাপ্টার থেকে আমরা যে অভিজ্ঞতা অর্জন করব পরবর্তী চ্যাপ্টারে আমরা সেগুলো আমরা অ্যাপ্লাই করব। তো এখন আমরা জানতে চাচ্ছি যে কিভাবে আমরা এই গতিশক্তি মানটা ক্যালকুলেশন। তো একটু আগেই আমরা জানলাম যে গতিশক্তি পরিমাপের জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে যে বস্তুকে স্থির রাখতে হয়। তাহলে আমি একটু হেডলাইন লিখি যে আজকে এখন আমরা গতিশক্তি ক্যালকুলেশন করে দেখব যে গতিশক্তি কিভাবে ক্যালকুলেশন করে। গতিশক্তি আমরা জানলাম যে চলমান অবস্থার শক্তিকে গতিশক্তি বলে। তুমি এটাকে কাইনেটিক এনার্জিও বলতে পারো কে ই, আবার এটাকেও বলতে পারো ই কে, আবার কোনো কিছু না বলে তুমি এটাকে কে দ্বারাও তুমি প্রকাশ করতে পারো। এই প্রকাশভঙ্গি নিয়েও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অনেক সময় বিভিন্ন রকম দ্বিধা দেখা যায়, এটাকে কিভাবে প্রকাশ করব, ম্যাথমেটিক্যাল এটাকে কি দিয়ে লিখবো। তুমি এটাকে ই কে ই দিয়ে লিখতে পারো, তুমি আবার এটাকে ই কে দিয়ে লিখতে পারো, তুমি এটাকে আবার কে দিয়েও প্রকাশ করতে পারো। আবার তুমি এটাকে যদি বলো না আমি এগুলো দিয়ে লিখতে চাচ্ছি না, আমি সরাসরি ডাব্লিউ দিয়ে লিখতে চাই, লেখো। কারণ আমরা তো জানি যে কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। শক্তির মান ক্যালকুলেশন করতে গেলে কিন্তু কাজের মানটাই ক্যালকুলেশন করতে হয়। যাক, আমরা ফিরে আসি যে কিভাবে এই কাইনেটিক এনার্জি বা গতিশক্তি মাপবো। তাই একটু আগে জানলাম যে বস্তুকে স্থির থাকতে হবে, রাখলাম। এই হচ্ছে ভর, যার ম্যাসটা হচ্ছে কত এম, এবং যখন এ আসে এখানে, সেখানে টাইম টি ইকুয়াল টু 0 কে আমরা একটু কাউন্ট করে রাখি, এবং সে যে স্থির আছে এটা বোঝানোর জন্য বলি ভি নট ইকুয়াল টু 0। তাহলে এটা আসলে যেহেতু বস্তুর বিজ্ঞান নিয়ে আলোচনা, পদার্থ বিজ্ঞান, আর বস্তুর তো প্রাণ নাই, তাই এমন কিছু সিম্বল ব্যবহার করব যে সিম্বলগুলো দেখলে যে খাতা দেখবে বা যে তোমার কাছ থেকে বুঝবে বা তুমি বুঝবা, যাতে বুঝতে পারো যে আসলে বস্তু কি অবস্থায় রয়েছে। যেহেতু লিখলাম ভি নট ইকুয়াল টু 0, তাহলে এখানে সবাই বলবে তাহলে বস্তুটি আদিতে স্থির আছে। এবার আমি ওটাকে গতিশীল করতে চাই, তাই এর উপর কি প্রয়োগ করব, আমরা বল প্রয়োগ করব। আমরা তো জানি সবাই যে বল হচ্ছে একটা বাহ্যিক কারণ যা বস্তুর মধ্যে গতির সঞ্চার করে, সরলরৈখিক গতির সঞ্চার করে। আরো বলের মতো আর একটা বল আছে, তোমরা সবাই জানো, এই চ্যাপ্টারে তুমি জানবে 4, 5 এবং 8 এর মধ্যেই তুমি জানতে পারবে সেগুলো। সেটাকে আমরা সবাই জানি টর্ক হিসেবে। এটা নিয়েও আলোচনা আসছে সামনে, কোন একটা সাইকেলের মধ্যে তুমি বা ইসের মধ্যে তুমি দেখবে যে কিভাবে এটাকে মাপে বা কিভাবে এটাকে এক্সপ্রেস করে। তো এখন যখন ফোর্স অ্যাপ্লাই করা হলো, তখন এর মধ্যে বা সরলরৈখিক গতি সৃষ্টি হলো, এবং আফটার এ টাইম ইন্টারভ্যাল টি ইকুয়াল টু টি, টি সময় পর এই বস্তুটি কিন্তু চলে গেছে এমন একটা জায়গায় যেখানে গিয়ে সে যে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বের মানটা হচ্ছে এখানে আসার পর সে যে বেগ অর্জন করেছে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ভি। তাহলে স্থির অবস্থা থেকে ভি বেগ অর্জন করেছে। তাহলে সে এবং এই সময় সে যে ত্বরণ প্রাপ্ত হয়েছে, মনে করো না সে ত্বরণের মানটা হচ্ছে এ, কারণ এখানে বেগের পরিবর্তন সাধিত হয়েছে, আর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তাহলে ইজিলি আমরা এখানে কাজ করে ফেলতে পারি। সবাই জানি আমরা কাজ বলতে কি বোঝায়। হ্যাঁ, ইজিলি আমরা বলতে পারি যে এখানে কাজের মানটা ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কত, এফ, তারপরে হচ্ছে এস। ইকুয়েশন নাম্বার 1। একবারে এই ভেরিয়েবল ফোর্স, পরিবর্তনশীল বলে কাজ করা খুবই ডিফিকাল্ট। আমরা এই জন্য তোমরা নিশ্চয়ই হয়তো পড়ে থাকবে চ্যাপ্টার 3 গতিবিদ্যা। আমাদের কোন একটা সাইকেলের মধ্যে এই গতিবিদ্যা নিয়ে আলোচনা করা হবে, কারণ গতিবিদ্যা ছাড়া আসলে বিজ্ঞান হয় না। কিন্তু আমরা কিন্তু বেশ অনেকে হয়তো এই চ্যাপ্টারটা পড়ি না, যে পড়ার কি দরকার। অথচ এই চ্যাপ্টারের মধ্যে ফিজিক্সের একদম ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে মানে ক্যালকুলেশনের সমস্ত টেকনিক্স ওই গতিবিদ্যা চ্যাপ্টারের মধ্যে রয়েছে। যেমন ক্যালকুলাস, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, গতি ব্যাখ্যা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ টার্ম যেটা সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, সব কিন্তু ডিনামিক্সের মধ্যে আছে। অথচ আমরা কিন্তু অনেকেই এই ডিনামিক্স চ্যাপ্টারটা একেবারে পড়ি না। তো আমি 25 ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে বলছি, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, এর মধ্যে কিন্তু চ্যাপ্টার 3 নাই। কিন্তু একটা কথা তোমাকে ভুলে গেলে চলবে না, যে অ্যাডমিশন টেস্ট কিন্তু তোমাকে ছাড়বে না। অ্যাডমিশন টেস্টে কিন্তু চ্যাপ্টার 3 থেকে আসবে। আর চ্যাপ্টার 3 বাদ দেওয়ার সিলেবাসে নাই ভালো, কিন্তু বাদ দেওয়ার কোনো অবকাশ নাই। আসলে অ্যাডমিশন টেস্টগুলোতে দেখবা যে চ্যাপ্টার 3 থেকে বেশি কোশ্চিন আসছে। তার অর্থ হচ্ছে এই যে সব চ্যাপ্টার পড়তে গেলে চ্যাপ্টার 3 ডিনামিক্স, এটাকে আমরা অবহেলা করব না। তো আমরা আমাদের কোন একটা সাইকেলের মধ্যে অবশ্যই গতিবিদ্যা নিয়ে কিছু ক্লাস থাকবে। আশা করব যখন অ্যাডমিশন টেস্টে যাবে তখন এই সুফলটা তুমি তখন ভোগ করবে। তত সময় আমরা কোর্সের সঙ্গে থাকি এবং ক্লাসগুলোকে উপভোগ করার চেষ্টা করি। যদি তোমাদের কোনো মতামত বা কমেন্ট থাকে অবশ্যই এখানে তুমি শেয়ার করবা।
যাতে করে সেগুলোকে পরবর্তীতে আমরা এখানে এর মধ্যে সেগুলোকে অ্যাড করে দিতে পারি। এগুলো যেন এটা তোমার আমার দুজনের, আমরা নিজেরাই নিজেদের মধ্যে এগুলো শেয়ার করে নিব সব। এখন পরিবর্তনশীল বলে তো একবারে কাজ করা যাচ্ছে না, তাই কি করবো, আমরা একটা ছোট ছোট অংশ বিভক্ত করি। যেহেতু টোটাল ডিস্টেন্স ছিল কত, এস, এই জন্য আমি এখন করব কি, এখন আমি এই 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 ডিস্টেন্সটাকে একটু ছোট্ট করে ফেলি। ছোট্ট, এটাকে আমরা বলছি হচ্ছে কত, ডিএস। এগুলো হচ্ছে ক্যালকুলাসের একদম বেসিক পার্ট। ক্যালকুলাসের দুটো পার্ট তোমরা সবাই জানো, একটা ডিফারেন্সিয়াল, একটা ইন্টিগ্রাল পার্ট। কিভাবে হয়, যদি সময় পাই, হ্যাঁ যদি সময় পাই এরকম হয়, এবং তোমরা যদি কখনো বলো যে স্যার আমাদের এগুলো দরকার, তাহলে অবশ্যই আমি ক্যালকুলাস এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, লিনিয়ার সার্কুলারের যা যা দরকার, অর্থাৎ ফিজিক্স পড়ার জন্য যদি কখনো বলো এরকম যে হ্যাঁ এটা হলে আমাদের খুব ভালো হয়, তাহলে অবশ্যই এই কোর্সটাও এখানে অ্যাড করে দেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। তবু মানে তোমাদের সব সর্বোচ্চ ভালোর জন্য যা যা করা দরকার আমরা সেই কাজটাই আমি করতে যাচ্ছি। আরো যদি মনে করো যে না এর থেকে আর একটু এগুলো করলে বেশি ভালো হয়, সেটা যদি আমাদের একটু তুমি কমেন্টে লিখে দাও, তাহলে আমাদের জন্য আরো বেশি সুবিধা হয়। তো এখন শুরু করি যে এই যে ডিএস স্মরণ হলো, এর জন্য ওয়ার্ক ডান সে ফর এক্সাম্পল সেটা হচ্ছে কত, ডিডব্লিউ, স্মল ওয়ার্ক ডান। ডিএস স্মরণের জন্য কৃত কাজের মানটা ডিডব্লিউ। সো অ্যাকর্ডিং টু ওয়ার্ক ডান ইকুয়েশন আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ তারপরে ডিএস। ভেরি সিম্পল। চ্যাপ্টার 3-এ আমরা হয়তো তোমরা অনেকে হয়তো পড়ো নাই, যারা পড়েছো তারা এটা বুঝতে পারছো যে মানে এখানে না বোঝার কিছু না, ভেরি সিম্পল। ওয়ার্ক ডান ইজ ইনফিনিটেসিমাল হচ্ছে কখন, যখন স্মরণটা খুব সহজ হচ্ছে আর ওই টাইমের মধ্যে ফোর্স ইজ কনস্ট্যান্ট। তো আমি এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে লিখবো হচ্ছে ডিডব্লিউ হচ্ছে এফ ইকুয়াল টু কি, এম এ দেন হচ্ছে ডিএস। এবং আমরা কিন্তু প্রত্যেকে জানি যে কাইনেটিক এনার্জি, বিভব শক্তি, গতিশক্তি ডিপেন্ডস অন ভেলোসিটি। এবং আমি জানি যে ফাইনালি কি হতে চলেছে, ফাইনালি হাফ এম ভি স্কয়ার হতে চলেছে, সেখানে ভি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই ভিটা আসলে এখানে আনতে চাই, কাইনেটিক এনার্জি ডিপেন্ডস অন ভেলোসিটি। তাহলে এখানে আমরা ইজিলি আমরা ভেলোসিটি পাবো, যদি অ্যাক্সিলারেশনটাকে ভেঙে ফেলি তাহলে এটাকে লিখতে পারি আমরা ডিডব্লিউ ইজ ইকুয়াল টু এম, একে লেখা যায় ডিভি ডিভাইডেড বাই ডিটি। তোমরা হয়তো অনেকে হয়তো জানো যে কেন এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। এটা যারা তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টানিয়াস অ্যাক্সিলারেশন পড়েছো, তারা অবশ্যই নিশ্চয়ই এটা জানবে। আর যারা পড়ো নাই, হ্যাঁ তারা যদি এখানে বলতে পারো যে এটা আমাদের পড়া হয় না, আমাদের খুব দরকার, তাহলে অবশ্যই খুব দ্রুত এটা শেষ করে দেওয়া হবে। এটা খুব দরকার আমাদের। পদার্থবিজ্ঞান পড়তে গেলে এইগুলোর কোনো বিকল্প পথ কিন্তু নাই, কারণ আমরা খুব ভালো করে জানি যে ফিজিক্স তো ফিজিক্স, কিন্তু ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স ইজ ম্যাথমেটিক্স। তো আমি যদি ল্যাঙ্গুয়েজ, ফিজিক্সের ল্যাঙ্গুয়েজটা না বুঝি, তাহলে যতই ট্রাই করি না কোনো ফিজিক্স পড়ার বা ভালো করার, এটা একটা খুবই অসম্ভব একটা বিষয়। তো আমাদের আসলে আগে ফিজিক্স পড়ার জন্য, বোঝার জন্য এই ল্যাঙ্গুয়েজ গুলো ক্লিয়ার হওয়া দরকার। তো এই ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্যতম একটা ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ক্যালকুলাস, এন্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এই দুটো জানা থাকলে ফিজিক্স না অন্য যে কোনো সাবজেক্ট পড়তে বিজ্ঞান স্টুডেন্টের জন্য অনেক সহজ। তো যাই হোক, এখান থেকে আমরা এই করে ফেলি। কিন্তু দেখো আমরা সুবিধার জন্য করলাম, কাইনেটিক এনার্জি নিয়ে আসার জন্য চেষ্টা করছি, ডিডব্লিউ ইকুয়াল টু এম ডিভিডি ডিভি বাই ডিটি ডিএস। আমরা বলছি যে এই গতিশক্তি বেগের উপর নির্ভরশীল, অথচ দেখো বেগ ছাড়া কত ঝামেলা চলে আসছে। এখানে এস আসছে, টি আসছে, এগুলোর উপর ডিপেন্ডেন্ট না। তাই বলে তো আমি এখান থেকে এগুলো তো ফেলে দিতে পারি না, তো ওগুলো একটা ব্যবস্থা করে দিই। এখন ম্যাথমেটিক্যালি সব ব্যবস্থা করা যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডিডব্লিউ ইকুয়াল টু এম, তারপরে ডিভি থাকলো, তারপরে এখানে আমরা লিখতে পারি ডিএস বাই হচ্ছে ডিটি। এবং তোমরা খুব ভালো করে জানো ডিএস বাই ডিটি হচ্ছে বেগের ডিফারেন্সিয়াল ফর্ম। তাই আমি ওখান থেকে ইজিলি লিখে ফেলতে পারি ডিডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত লিখবো, এম তারপরে হচ্ছে ডিভি তারপর হচ্ছে বি। তো ফাইনালি এটাকে আমরা পরিষ্কার করে লিখে ফেলতে পারি ডিডব্লিউ ইজ ইকুয়াল টু এম তারপরে হচ্ছে বি তারপরে হচ্ছে ডিভি। এখন ম্যাথমেটিক্সের একটা পার্ট মানে সলভ করার সময় চলে এসেছে, একদম রেডি। জাস্ট আমি যদি টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে চাই সিস্টেমটাতে, এটা করেছি এই ওয়ার্ক ডান কতটুকুর জন্য, জাস্ট ভেরি স্মল, মানে কম্পেয়ার টু জিরো। এই টাইমে যে স্মরণ হয়েছে ডিএস, তার জন্য আমি ক্যালকুলেশন করলাম ওয়ার্ক ডান। তাহলে আমি যদি টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে চাই টি সময়ের জন্য, তখন কিন্তু এটাকে আমাকে একত্রিত করতে হবে, ইন্টিগ্রেট করে ফেলতে হবে। তাই আমি তখন এই ইকুয়েশনটা কি করব, ইন্টিগ্রেটিং বোথ সাইড। আমরা উভয় পক্ষে এটাকে ইন্টিগ্রেট করে দেবো। আর উভয় পক্ষে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এটা দাঁড়াবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এম তারপরে হচ্ছে বি দেন হচ্ছে ডিভি। এন্ড ইন্টিগ্রেশন যেটা করছি সেটা হচ্ছে ফাইনাইট ইন্টিগ্রেশন। আমরা এখানে সব মানগুলো বসাবো। আমরা রাইট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবল গুলো, রাশিগুলো যেটা আমার মান জানা আছে সেই লিমিটগুলো আমরা বসিয়ে দিব এখানে। দেখছো আমি একটু আগে বললাম যে ফিজিক্স
থিওরিটিক্যাল, ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। তো এই যে আমি আজকে কাইনেটিক এনার্জি একটু আগে আমরা বললাম, আমরা সবাই হয়তো চেষ্টা করেছি বোঝার জন্য, অনেকে হয়তো বুঝেওছি, কিন্তু বোঝাটা আরো বেশি সাকসেসফুল হচ্ছে এই ম্যাথমেটিক্স গুলোর জন্য। তো আমরা পরিষ্কার বলতে পারি যে ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। আমাদের ম্যাথমেটিক্সে খুব স্ট্রং হওয়া দরকার, হ্যাঁ, এই ফিজিক্সটা ভালো করে বোঝার জন্য। তো এখন আমরা ওই জানা রাশি যেটা আছে ভি, এর লিমিটটা বসিয়ে দিই। দেখো ইনিশিয়ালি আমাদের যে ভেলোসিটি ছিল সেটা কত ছিল, সেটা হচ্ছে কত 0, এন্ড ফাইনালি যে ভেলোসিটির ফাইনাল লিমিট সেটা হচ্ছে কত ভি। তো আমরা ইজিলি এখানে এটা লিখে ফেলতে পারি 0 টু ভি। এবং আমরা কোশ্চেন করব রাইট হ্যান্ড সাইডে রয়েছে কে ভি, আর লেফট হ্যান্ড সাইডে রয়েছে কে ডাব্লিউ। তাহলে আমরা এখানে কোশ্চেন করব ভি এর কাছে, ভি তুমি যদি 0 হও ওয়ার্ক ডান কত। ইজিলি কোশ্চেন হবে যে যখন ভি 0 ছিল তখন আসলে টি ইকুয়াল টু 0 তে ছিল পার্টিকেল, সুতরাং এখানে কোনো কাজ হয় নাই। সুতরাং যখন ভি 0 তখন ওয়ার্ক ডান ইজ 0। এবার আমি কোশ্চেন করব ভি তুমি যখন ভি তখন ওয়ার্ক কত, বলে তখন তো আমি এস দূরত্ব অতিক্রম করে ফেলেছি, সুতরাং ওয়ার্ক ডান ইজ ডাব্লিউ। তাহলে ইজিলি লিখে ফেলবো যখন পটেনশিয়াল আমাদের বেগ হচ্ছে ভি তখন ওয়ার্ক ডান হচ্ছে কত ডাব্লিউ। এখন সময় হয়ে গেছে এটাকে ইন্টিগ্রেট করে ফেলা, এবং আমার বিশ্বাস যে তোমরা সবাই ইন্টিগ্রেশন এটা সলভ করতে পারবে। তো তোমরা চেষ্টা করো, আমিও করি। এখানে আমরা ডিডব্লিউ কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটাকে বলা যায় হচ্ছে ডাব্লিউ 0 টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তারপরে এটাকে আমরা এমটা কনস্ট্যান্ট, এটা সবাই জানো যে ক্লাসিক্যাল মেকানিক্স যদি হয় তাহলে এম কে যেখানে নিয়ে যাও না কেন এমই থাকবে, কিন্তু যদি ফিজিক্সটা মডার্ন ফিজিক্স হয় তাহলে এমটা যদি চেঞ্জ করে ফেলো তাহলে কিন্তু ম্যাথসটাও চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ফিজিক্সের মধ্যে, আই মিন ক্লাসিক্যাল এবং মডার্ন ফিজিক্সের মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে দি বেসিক ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল আর মডার্ন ফিজিক্স ইজ ভেলোসিটি। যদি ভেলোসিটি খুব কম হয় তখন সেই ফিজিক্সকে আমরা বলি ক্লাসিক্যাল ফিজিক্স, আর ভেলোসিটি যদি অনেক বেশি হয়, ইকুইভ্যালেন্ট টু ভেলোসিটি অফ লাইট অর অ্যাবাউট টু দ্য ভেলোসিটি অফ লাইট অ্যান্ড গ্রেটার দ্যান দ্য ভেলোসিটি অফ লাইট, বেশি যদি হয় তখন সেই ফিজিক্সকে আমরা বলি হচ্ছে মডার্ন ফিজিক্স। তো ক্লাসিক্যাল ফিজিক্স যদি হয় তাহলে এই ম্যাথসটা কিন্তু আনচেঞ্জ দেখায়, অপরিবর্তিত দেখায়। এই কারণে আমরা এমটাকে এখানে কনস্ট্যান্ট রাখছি, এম কনস্ট্যান্ট। তারপর আমরা লিখবো ইন্টিগ্রেশন 0 টু ভি, তারপরে হচ্ছে কত ভি, দেন ডিভি। এখন আমি এটাকে ইন্টিগ্রেট করে ফেলি। ডাব্লিউ কে ইন্টিগ্রেট করে আমরা ডিডব্লিউ কে পেয়েছিলাম ডাব্লিউ, তাহলে ভ্যালুটা বসিয়ে দিব ডাব্লিউ মাইনাস 0 ইজ ইকুয়াল টু এম থাকলো কনস্ট্যান্ট, আর বি কে ইন্টিগ্রেশন করলে কত হয় বি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই 2, তারপরে হচ্ছে কত 0 টু বি। এখন আমাদের কাজ হচ্ছে কি এই মানগুলো বসিয়ে দেওয়া, ইটস ভেরি সিম্পল। আমি এই লাইনটাকে আমি আবার অন্যটা নতুন পেজে লিখি, তোমরা একটু দেখে নাও। এটা আমরা লিখলাম হচ্ছে, এটা হচ্ছে ডাব্লিউ মাইনাস 0 এরকম লিখেছি ইজ ইকুয়াল টু, তারপরে আমরা কি লিখেছি, তারপরে লিখেছি হচ্ছে ডাব্লিউ মাইনাস 0 থাকলো ইজ ইকুয়াল টু, তারপরে আমাদের এম ছিল এখানে, তারপরে এখানে লিখেছি হচ্ছে কত বি স্কোয়ার ডিভাইডেড বাই, তারপরে 2, তারপরে 0 হচ্ছে, তারপরে বি। তাহলে এখন ভ্যালুগুলো বসিয়ে দিই। ডাব্লিউ কে করলে হচ্ছে কত ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আর এখানে আমরা কি বসাবো বি এর ভ্যালু জাস্ট ফার্স্ট আপার লিমিট, তাহলে লিখলাম আমি এম, আপার লিমিট কত বি, তাহলে লিখছি বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস বি এর ভ্যালু লোয়ার লিমিট 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো খুবই সহজ বিষয় এটা, ক্যালকুলাসের ইন্টিগ্রেশন পার্টটা এত কঠিন তা কিন্তু খুবই সহজ। তোমরা বিজ্ঞানে পড়ো, তোমাদের এটা পড়তে 1 ঘন্টার বেশি লাগার কথা, অর্থাৎ ক্যালকুলাস প্রবলেম সলভ করার জন্য ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন 1 ঘন্টা আমি তো অনেক বেশি বলে ফেলেছি। এটা মনে হয় 5 মিনিট যথেষ্ট তোমাদের জন্য, জাস্ট 5 মিনিট শুধু বলতে হবে এইভাবে ডিফারেন্সিয়েশন করার, এইভাবে ইন্টিগ্রেশন করা জাস্ট। আর যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে পড়ি যে ক্যালকুলাস জিনিসটা কি, কোত্থেকে আসছে, কেন করছি, হ্যাঁ এটা করার কারণটা কি, প্রসিডিওর গুলো কি, তাহলে হয়তো আর 1-2 ঘন্টা বেশি লাগবে। তাহলে একেবারে তোমার ক্যালকুলাসের যে সেকেন্ড ইয়ারে তোমার ম্যাথমেটিক্সের যে কোর্স সেটাও একদম সহজ হয়ে যায়। এটা আমাদের জেনে রাখতে হবে, আমরা যেহেতু বিজ্ঞান স্টুডেন্ট, হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের আর কিছু পারি আর না পারি যেন ক্যালকুলাসটা পারি, নাহলে কিন্তু বিজ্ঞানের ভাষা বুঝবো না আমরা। হ্যাঁ, তো এটাকে আমি যদি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে আসবে হচ্ছে কত হাফ অফ এম বি স্কোয়ার, ব্যাস একেবারে পরিষ্কার। আজকে তোমরা আগে যা জানতে আজকে তাই জানলে যে গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার, বাট আমি তো এখনো গতিশক্তি ক্যালকুলেশন করিনি, আমি তো ক্যালকুলেশন করেছি কাজ, ওয়ার্ক। এন্ড এটাকে কিভাবে গতিশক্তিতে রূপান্তর করা যায়, এটার জন্য একটা ল আছে, এই লটা আমি তোমার পরবর্তী সেশনে আলোচনা করছি। লটা খুব ইম্পর্টেন্ট, এই লটা জানতেই হবে আমাদের। হ্যাঁ, আমাদের এই লটা আমাদেরকে অবশ্যই আমাদের জানতে হবে। এই লটা কি, এই লটা হচ্ছে যে এনার্জি কাকে বলে, এটা হচ্ছে সেই ল। এনার্জি কাকে বলে, যে এবিলিটি টু ওয়ার্ক ডান, কাজ করার সামর্থ্য।
কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এই যে আমি কাজটা করলাম, এই জন্য আমি যে সামর্থ্য অর্জন করেছি সেটাকে শক্তি বলে। যদি যেহেতু এটা স্থির বস্তুকে গতিশীল করেছো, তাহলে স্থির বস্তুকে গতিশীল করতে তুমি সামর্থ্য অর্জন করেছো। তাহলে স্থির বস্তুকে গতিশীল করতে যে সামর্থ্য অর্জন করার কারণে এই শক্তিকে তুমি বলছো হচ্ছে গতিশক্তি। তাই এটাকে আমরা লিখে বলতে পারি যে বাই ডেফিনেশন, সংজ্ঞানুসারে আমি এটাকে যদি একটু লিখি, সংজ্ঞানুসারে, এটাকে পরিষ্কার লেখা যেতে পারে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, কে। এটাকে আমরা বললাম ইকুয়েশন 1, এটাকে আমরা বললাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে ইজিলি লেখা যাবে ফ্রম দিস টু ইকুয়েশন আমরা লিখতে পারি গতিশক্তি কে আর কে ই, যেভাবে তুমি লেখো না কেন, বা ই কে ইকুয়াল টু কত হচ্ছে হাফ অফ এম, তারপরে হচ্ছে ভি স্কয়ার। একদম সহজ, এটা যে খুব কঠিন বিষয় না। এটা আমরা পড়েছি, অনেকে হয়তো পড়ি নাই, জানি শুধু হাফ এম ভি স্কয়ার। কিন্তু আসলে না, যেহেতু আমরা বিজ্ঞানী স্টুডেন্ট, আমাদের এই বিজ্ঞান সাইকেল কমপ্লিটে আমাদের অন্তত এটা একবার শেখা উচিত, কারণ এটা জীবনে কোনো না কোনো সময় অবশ্যই তোমার কাজে লাগবে। এটা দরকার আছে আমাদের অনেক, কারণ অনেক প্রবলেম আছে শুধু হাফ এম ভি স্কয়ার জানলেই সম্ভব না। হাফ এম ভি স্কয়ার জানলে তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবে না, এটার জন্য তোমার ডেরিভেশনটাও জানা দরকার। আমরা অনেকে হয়তো এই ভুলটা করি, আমরা ফিজিক্স পড়ি, আমরা অঙ্ক করি, সবই করি, খালি এর পিছনে কি ঘটনা আছে সেটা আমরা কখনোই জানার চেষ্টা করি না। এই জন্য শেষ হওয়ার পরেও আসলে শেষ হয় না। পড়ার পরেও আমাদের অন্তরটা, আত্মাটা কিন্তু অতৃপ্ত থেকে যায় যে পড়লাম কিন্তু কি পড়লাম। আশা করছি যে এই ক্লাসটা যদি তুমি আজকে করে থাকো, তাহলে আশা করি সেই অতৃপ্ত আত্মায় একটু তৃপ্তি আসবে, এবং আমাদের সবারই খুব ভালো লাগবে। পরবর্তী টপিক পড়ার জন্য আমাদের মনটা আরো অনেক বেশি আগ্রহী থাকবে যে দেখি না পরবর্তী টপিকে কি আছে। এখানে একটু শেষ করি আগে, যে কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার যে সলভ করলাম, এখান থেকে এমসিকিউতে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এটা আমরা একটু দেখে নিই। জাস্ট কতগুলো স্পেশাল কেস, এগুলো পড়ার ফাঁকে পড়তে, আসলে পড়া কিন্তু বেশি না, পড়া অনেক কম, কিন্তু আমাদের একটু গোছানো থাকলে পড়াটা অনেক বেশি সহজ হয়। সেই কাজটাই করার চেষ্টা করছি যে গোছানো থাক। অন্তত তুমি যদি মানে শুয়ে বসে অবসর সময়ও যদি এটা শোনো, তাও আমার বিশ্বাস যে অনেক উপকার আসবে তোমার। তো এখানে তাহলে আমরা একটু দেখি যে স্পেশাল কেস, আমি একটু লিখি স্পেশাল কেস, লিখলাম স্পেশাল কেস। এটা আমি একটু 1 লিখি, কয়েকটা স্পেশাল কেস লিখি। স্পেশাল কেস 1, উই হ্যাভ কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এম, তারপর হচ্ছে ভি স্কয়ার। এখানে যদি আমি হাফ এম কে কনস্ট্যান্ট করে দিই, আমি যদি হাফ এম কে যদি আমরা কনস্ট্যান্ট করে দিই, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, তাহলে এখান থেকে পরিষ্কার লেখা যেতে পারে, আমি যদি এটাকে কনস্ট্যান্ট করে দিই, জাস্ট হাফ এম কে যদি কনস্ট্যান্ট করে দিই, তাহলে লেখা যাবে কে ই ইজ প্রপোর্শনাল টু ভি স্কয়ার। অর্থাৎ কোন বস্তুর গতিশক্তি ওই বস্তুটির বেগের বর্গের সমানুপাতিক। ভেরি সিম্পল, এটা হতে পারে পরীক্ষার সময় কোশ্চেন হতে পারে, এবং অনেক প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য এটা খুবই জরুরি একটা বিষয়। এরকম একটা প্রবলেম আজকে করার ইচ্ছা আছে, দেখা যাক। আমরা এরপরে লিখি হচ্ছে স্পেশাল কেস, স্পেশাল কেস, তারপরে হচ্ছে 2 লিখি। তারপরে কি লেখা যেতে পারে দেখো, উই হ্যাভ কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এম, তারপরে ভি স্কয়ার। তারপরে এটাকে আমরা লিখতে পারি এম ভি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত 2। তারপর এখান থেকে লেখা যেতে পারে কাইনেটিক এনার্জি কে ই ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি এম স্কয়ার, তারপরে হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2m, উপর নিচে এম দিয়ে গুণ ভাগ করলাম, তারপরে লিখলাম এম ভি তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইস এম। আমরা সবাই জানি এম ভি মানে দ্য প্রোডাক্ট অফ মাস এন্ড ভেলোসিটি মিন্স মোমেন্টাম। মোমেন্টাম ইজ ডিফাইন্ড বাই সিম্বল পি, এটাকে পি দিয়ে প্রকাশ করে, পি মিন দ্য প্রোডাক্ট অফ এম এন্ড ভি। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত, পি স্কয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে, যে কে ই ইজ ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। এই সম্পর্কটা গতিশক্তির সঙ্গে বস্তুর ভরবেগের সম্পর্কযুক্ত সমীকরণটি নির্দেশ করে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এখান থেকে যদি আমরা আরেকটা স্পেশাল কেস পড়ে ফেলতে পারি, পড়া যায়, তুমি ইচ্ছা করে তৈরি করে নিতে পারো। দেখো স্পেশাল কেস লিখলাম, স্পেশাল কেস, তারপরে হচ্ছে 3, এখানে লিখে সলভ করা যায়। ইটস ভেরি সিম্পল। আমরা জানি যে ম্যাথস, যেহেতু ফিজিক্সটা ক্লাসিক্যাল ফিজিক্স, তাহলে ম্যাথসটা হচ্ছে কি কনস্ট্যান্ট। আর ম্যাথস যদি কনস্ট্যান্ট হয়, তাহলে একটা ভেরি ক্লিয়ার যে আমরা তখন পরিষ্কার লিখতে পারি, যেহেতু ম্যাথস কনস্ট্যান্ট, তাহলে কে ই কে লেখা যায় ইজ প্রপোর্শনাল টু পি স্কয়ার। অর্থাৎ কোন বস্তুর গতিশক্তি বস্তুটির ভরবেগের বর্গের সমানুপাতিক। তাই এইভাবে আমরা একটা থিওরি জেনে, এমসিকিউ জেনে, শুধু তাই না, হায়ার অর্ডার টাইপ ম্যাথ এটা জেনেও এটাও কিন্তু আমরা এখান থেকে আমরা ইজিলি সলভ করতে পারি, কারণ কোনো শেখায় আসলে কখনো বৃথা যাবে না।
তাই প্রত্যেকটা পার্ট না আমাদের শিখে যদি পরীক্ষার হলে যায়, তাহলে তোমার নিজেকে তুমি হালকা বোধ করবা যে না আমার কোনো প্রেশার নাই। কারণ অনেক স্টুডেন্ট হ্যাঁ তারা পড়ে যাবে সবকিছুই, কিন্তু পরীক্ষা হলে গিয়ে নিজেকে এত ওজনহীন ভাববে যে সে সেখান থেকে কিছু বেরি করতে পারবে না, তার কাছে মনে হবে কিছুই পড়া হয়নি। আর এই প্রেশারটাই কিন্তু একজন স্টুডেন্টের পরীক্ষা খারাপ হওয়ার জন্যই যথেষ্ট। এজন্য যত হালকা হয়ে পরীক্ষা হলে যাব তত বেশি আমাদের জন্য লাভ। আর হালকা হবে তত বেশি যত তুমি জানবে। অনেকে যা বলে যে জানলে ভারী হয় বেশি, জানলে হালকা হয় বেশি। কারণ অজানাকে জানা মানে নিজেকে অনেক হালকা বোধ হওয়া। ফিজিক্স মানে হচ্ছে তো অজানা, একটা হিডেন একটা জিনিস, সেটাকে তুমি জানলে তাহলে এখন নিজের কাছে সত্য যখন প্রকাশিত হয় না তখন নিজের কাছে খুব হালকা মনে হয়। সত্য প্রকাশিত হচ্ছে এখন তোমার কাছে এটা হালকা মনে হবে, সাবজেক্টটা অনেক হালকা মনে হবে, তোমাকে তুমি ভালো করতে পারবা। তো যাক, এখন এটা দিয়ে কিন্তু আমরা এখন ইজিলি একটা প্রবলেম সলভ করে ফেলতে পারি। একটা প্রবলেম সলভ করে দেখি যে এই প্রবলেমটাও অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক কমন একটা প্রবলেম, খুব বেজোর একটা প্রবলেম, এবং বিভিন্ন পরীক্ষাতেও এর আগে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এসেছে। তাহলে আমরা একটু চট করে দেখি যে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়। তাহলে আমরা একটা নতুন পেজ নিই, তারপরে তোমরা দেখো যে কিভাবে এই গতিশক্তিকে ব্যবহার করে, গতিশক্তির এই কনসেপ্টটা ব্যবহার করে ইজিলি একটা প্রবলেম সলভ করা যায়। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে, আমি প্রবলেমটা অ্যাকচুয়ালি লিখি আগে। হ্যাঁ, আমি প্রবলেমটা লিখি। প্রবলেমটা হচ্ছে একটি, তোমরাও লিখো আমার সঙ্গে, একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান। হচ্ছে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, এটাই হচ্ছে মূল উদ্দীপক। তারপরে বলছে কোনটির গতিশক্তি বেশি, কোনটির গতি শক্তি বেশি। এই প্রবলেমটা এখন আমাদেরকে সলভ করতে হবে। এটা একটা প্রবলেম, এটার উত্তর যে কেউ মুখে দিয়ে দিতে পারে, অর্থাৎ কোন স্টুডেন্টের জন্য এমসিকিউ কোনো ব্যাপার, খুব ইজি। কিন্তু যখনই বলা হয় যে 3 নম্বরের জন্য সলভ করো এটা, তখনই কিন্তু আমরা 90% স্টুডেন্ট আটকে যাই। আমরা পারি, কিন্তু আমরা সবাই বলতে পারবো যে হালকা বস্তুর গতিশক্তি বেশি, কিন্তু কিভাবে গতিশক্তি বেশি তখন আমরা কিভাবে সলভ করব? এটা জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে, এটা অনুধাবনমূলক কোশ্চেন হতে পারে, অনেকভাবে এটা কোশ্চেন 3 নম্বরের জন্য কোশ্চেন হতে পারে, হায়ার অর্ডারেও এইরকম একটা কোশ্চেন সলভ এখানে আমরা কিন্তু সেট করে দিতে পারি। এই প্রশ্নটা সলভ করার টেকনিকটা আমাদেরকে শিখতে হবে। বলছে যে হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান। তাহলে আমি এটার সলিউশনের জন্য আমি লিখি হচ্ছে, সলিউশন হচ্ছে আমি এখানে লিখবো হালকা, দেখো হালকা, এটা হালকা, আর এখানে লিখবো হচ্ছে ভারী। এই দুটো বস্তু নিয়ে নিলাম। হালকা বস্তুর ভর হচ্ছে m1, ভারী বস্তুর ভর হচ্ছে m, তারপরে হচ্ছে 2, এবং খুব ভালো করে জানি যে m2 ইজ গ্রেটার দেন m1। তারপরে বলছে যে এদের ভরবেগ সমান। ভরবেগকে কি দিয়ে প্রকাশ করেছিলাম? ভরবেগকে প্রকাশ করেছিলাম আমরা p দিয়ে। আমরা এক কাজ করি, হালকাকে বলি হচ্ছে 1 আর ভারীকে বলি হচ্ছে 2, আরো সহজ হয়ে গেল। হালকা বস্তুর ভরবেগ হচ্ছে p1, ভারী বস্তুর ভরবেগ হচ্ছে p2, এবং এরা সমান উদ্দীপক, তাই বলছে এই যে ভরবেগ সমান, হালকা বস্তু এবং ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি। তাহলে একটু লিখে ফেললাম। এন্ড ফাইনালি আমরা লিখতে পারি বেগ, হালকা বস্তুর বেগ তো ডেফিনেটলি v1, আর ভারী বস্তুর বেগ হচ্ছে কত, v2। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কার বেগ বেশি। যদি ভরবেগ সমান হতে হয় তাহলে অবশ্যই প্রথম বস্তু অর্থাৎ হালকা বস্তুর বেগ বেশি হবে, ভারী বস্তুর বেগ কম হবে। এই যে আমাদের সমস্ত উপাত্তগুলো দেয়া এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটাকে সলভ করে ফেলব। কিভাবে সলভ করবো দেখো, এখানে যেহেতু বলছে যে ভরবেগ সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি যে m1 v1 ইজ ইকুয়াল টু হচ্ছে m2 তারপরে হচ্ছে v2। সিম্পল। তারপর আমরা গতিশক্তি কোনটার বেশি, তাহলে গতিশক্তিকে এখানে আনার চেষ্টা করি। আর এক্সপ্রেশন গতিশক্তির কি, হাফ অফ mv স্কয়ার। তাহলে প্রত্যেকের সঙ্গে আগে হাফটাকে অ্যাড করে দিই। তাহলে এখানে লিখলাম হাফ অফ, তারপরে হচ্ছে m1 v1 ইজ ইকুয়াল টু হাফ অফ m2 v2। বোথ সাইডে হাফ নিয়েছি, ফলে মাঝখানে তো ইকুয়ালি থাকবে। বাট এখনো কিন্তু কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হয়নি। গতিশক্তি হওয়ার জন্য দরকার v1 স্কয়ার, আর দরকার হচ্ছে v2 স্কয়ার। তাহলে এখন কি করব, তাহলে এখন আমরা v1 v2 কে ইন্ট্রোডিউস করি। লিখলাম হাফ অফ m1, তারপরে হচ্ছে v1 হোল ব্র্যাকেট হচ্ছে কত, v1। তাহলে কিন্তু এটা v1 স্কয়ার হয়ে গেল। এখন আমি যদি ডান পাশে যদি v2 স্কয়ার করতে চাই, তাহলে হাফ অফ m2 তারপরে v2, তারপরে এটাকে মাল্টিপ্লাই করব হচ্ছে v2 দিয়ে। এবং ইকুয়েশনের রুলস অনুযায়ী আমার কিন্তু এখানে একটা ইকুয়াল সাইন ইউজ করা উচিত।
বাট আমি আজকে এখানে ইকুয়াল সাইন ইউজ করতে পারছি না, এই কারণে যে আমি বোথ সাইড কিন্তু সমান গুণ করি নাই। যদি আমি বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে যদি V1 অথবা V2 দিয়ে গুণ করতাম, তাহলে মাঝখানে কিন্তু আমি সমান সমান লিখতাম। যেহেতু আমি বাম পাশে V1 আর ডান পাশে V2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এই কারণে আমি কিন্তু আর ইকুয়াল সাইন দিতে পারছি না। এবং তোমরা বুঝতেই পারছো যে কোন দিকে বেশি পরিমাণ গুণ করেছি। এটা নিশ্চয় বোঝা যাচ্ছে যে আমি কোন দিকে বেশি গুণ করেছি, আমি বাম পাশে বেশি গুণ করেছি। তো দিস, তাহলে এটাকে আমরা ফাইনালি লিখতে পারি হচ্ছে কি লিখতে পারি, হাফ অফ m1 v1 স্কয়ার ইজ গ্রেটার দ্যান হাফ অফ m2 v2 স্কয়ার। সুতরাং বোঝাই যাচ্ছে এটাকে যদি আমি বলি k1 ইজ গ্রেটার দ্যান হচ্ছে k2। ম্যাথমেটিক্স কথা বললো, ফিজিক্স কথা বলে নাই। ফিজিক্স হচ্ছে কোশ্চেন তৈরি করলো, আর ম্যাথমেটিক্স কথা বলে দিল। ফিজিক্স বললো কোনটির গতিশক্তি বেশি, ম্যাথমেটিক্স বললো হালকাটার গতিশক্তি। এই হচ্ছে ফিজিক্স আর ম্যাথমেটিক্সের মধ্যে বেসিক রিলেশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যে এই ক্লাস থেকে তোমরা আজকে বুঝতে পারলে যে কিভাবে গতিশক্তি ক্যালকুলেশন করে এবং তার মধ্যে কি কি বিষয়গুলো গতিশক্তির সঙ্গে সম্পর্কযুক্ত আছে, এবং এই গতিশক্তি রিলেটেড প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় ম্যাথমেটিক্স ব্যবহার করে। তো আশা করছি এই ক্লাসটা করে তোমরা বেশ উপকৃত হবে। ক্লাসগুলো দেখো, বারবার দেখো, খাতায় প্র্যাকটিস করো। আশা করছি এই প্রবলেম এর মধ্যেকার যে প্রবলেমগুলো ভবিষ্যতে আসবে বা তুমি দেখবে, এগুলো আশা করি তোমার কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ, আবার দেখা হবে।